আমি একটু বলে রাখি যে মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরুর আগে আমাদেরকে টেবিল আউট করতে হয় এবং এখানে আমরা মামলার নথি বিশ্লেষণ করে থাকি এবং এখানে বেশ কিছু পয়েন্ট যদি আমরা পাই সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে থাকি। এছাড়াও মূলত ঘটনার পারিপার্শ্বিকতা, সাক্ষী বিশ্লেষণ, সে সময়ের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলা, এই সব কিছুই কিন্তু আমাদের অনুসন্ধানের একটা পর্যবেক্ষণ। ঠিক এই অনুসন্ধান করার ক্ষেত্রেও আমরা শুরুতে মাঠ পর্যায়ে গিয়ে যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তারা তাদের বক্তব্য এবং অভিযোগের বিষয়গুলো আমাদের কাছে খুলে বলেন। তারা দাবি করেছেন কাউকে বাসা থেকে তুলে নেওয়া হতো, কাউকে বাজার থেকে প্রকাশ্যে তুলে নেওয়া হতো, জনসম্মুখে প্রকাশ্যে তুলে নিয়ে তারপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হতো এবং সেখানে নির্যাতনের ঘটনা ঘটত। একটা পর্যায়ে যখন রাত হতো, হয়তোবা ওই দিনে কিংবা পরের দিন মধ্যরাতে নির্জন কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হতো এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা তারা সেখানে ফাঁকা গুলি ছুটতেন এবং দেখা গেল যে উড়ো গুলি, কখনো ফাঁকা গুলি, কখনো মাটির দিকে গুলি করতেন এবং একটা পর্যায়ে যে ভুক্তভোগী তাদের হাঁটুর নিচে কিংবা পায়ে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করা হতো। সোহেল, এমনকি মানে কোনো বিষয় উঠে এসেছে আপনি যাদের সাথে কথা বলেছেন, তারা যাদেরকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে বা যারা ধরে নিয়ে গেছেন তারা সকলেই কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন বা কোনো ফেক কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন কিনা বা এমন কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা একটা তথ্য পেয়েছি যে একজনকে যশোরের শার্শা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে গুম করে রাখার পর একটা পর্যায়ে তারা সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেয় এবং ওনারা পরবর্তীতে অন্য থানায় হস্তান্তর করে এবং সেই ঘটনায় আসলে ওই দিনই মধ্যরাতে নির্জন স্থানে নিয়ে তাকে তার পায়ে কাছে থেকে গুলি করে, এরকম ঘটনা আমরা দেখেছি একটার ক্ষেত্রে আর কি। আচ্ছা, জি 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 বলবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ভুক্তভোগীদের অনেকেই আমাদেরকে বলেছেন যে যখন তাদেরকে গুলি করা হতো তার ঠিক আগে হাঁটুর নিচে বিশেষ ধরনের একটা স্প্রে ব্যবহার করা হতো, যে স্প্রেটা ব্যবহার করার পর পাটা অবশ হয়ে যেত এবং সেই পায়ে গুলি করা হতো যেন ওই গুলি করার সময় তাদের পায়ে ব্যথা না লাগে, এরকমও অনেকে আমাদেরকে জানিয়েছেন। মানে ব্যথা না লাগে কিন্তু ব্যথার কাজ করছেন, মানে এটার ব্যাখ্যাটা কি? তারা চিৎকার করলে এলাকাবাসী জেনে যাবেন এরকম কোনো কিছু কিনা নিশ্চয়ই ভুক্তভোগীদের কাছে হয়তো জানার চেষ্টা করব। আরেকটি বিষয় একটু ছোট্ট করে যদি বলেন যে আপনি তো সাতক্ষীরা জেলা নিয়ে কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করার ফলশ্রুতিতেই এই প্রতিবেদনটি আপনি করেছেন, এর বাইরে কোনো জেলায় এমন কোনো তথ্য পেয়েছেন কি? যেমন কক্সবাজার এরকম ছিল, পাশে যশোর, ঝিনাইদহ এই এলাকাগুলোতে আমরা বেশ কিছু এলিগেশন আমরা পেয়েছি। হয়তোবা এই এলিগেশনগুলো পাওয়ার পর আমরা মামলার নথি বিশ্লেষণ করব এবং পরবর্তীতে হয়তোবা আমরা চেষ্টা করব যে এই সব এলাকা নিয়ে আসলে এ ধরনের কতগুলো ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে আসলে কাজ করার সুযোগ তৈরি হবে কিনা সেটা আসলে ইন ফিউচারে সেটা জানা যাবে। এবং সবগুলো কি রাজনৈতিক মামলা এই ধরনের কিছু, না অন্য কোনো ধরনের মামলাও রয়েছে? এখানে যারা রাজনৈতিকভাবে যারা প্রতিপক্ষ কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি তাদের সংখ্যাটা বেশি। এছাড়াও রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর কলেজ মাঠের পাশের একজন আমরা ভুক্তভোগীকে পেয়েছিলাম, তিনি মূলত কৃষক। আচ্ছা, সেই কৃষক যখন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ঠিক তখন উনি আসলে কাজে বের হয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তার কাঁধে কোদাল দেখে হয়তোবা ভেবেছিলেন যে সেও আক্রমণ করতে পারে কিংবা সেও কোনো রাজনৈতিক দলের কর্মী বা মতাদর্শ হতে পারে, এটা ভেবে আসলে তাকেও গুলি করা হয় এবং তার সম্ভবত তার পেটে কিংবা পেছনে গুলি লাগে এবং তারপর থেকে উনি হাসপাতালে ভর্তি হয়, সঠিক চিকিৎসাও পাননি। পাশাপাশি উনি যেটা বলছিলেন যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, বলির পাঠা হয়েছেন।